গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2। আমাদের আজকের নিবেদন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প ভূতের ভবিষ্যৎ। বাসবডলিনী দেবী অটো নাড়ু মেশিনের 3টে ফুটোয় নারকেল কোড়া, গুড় আর ক্ষীর ঢেলে লাল বোতামটা টিপে অঙ্কের খাতাটা খুলে বসলেন। এলেবেলে অঙ্ক নয়, বাসবনলিনী যেসব আঁক কষেন তার উপর নির্ভর করে বিজ্ঞান অনেক ভেলকি দেখিয়েছে। আলোর প্রতিসরণের উপর তার সুখ্যাতি সূক্ষ্ম হিসেব মহাকাশ বিজ্ঞানে অনেক অসম্ভবকে সম্ভব করেছে। এই 2051 সালে সৌরজগৎ ছাড়িয়ে অন্যান্য নক্ষত্রপুঞ্জে মানুষ যে যাতায়াত করতে পারছে তার পিছনে বাসবনলিনীর অবদান বড় কম নয়। যদি বয়সের প্রশ্ন ওঠে তো বলতেই হয় যে বাসবনলিনীর বয়স হয়েছে। এই 181 বছর বয়সের মধ্যে তার মৃত্যু হয়েছে মোট 4 বার। ডাক্তাররা যাকে বলে ক্লিনিক্যাল ডেথ। তবে এক অসাধারণ প্রতিভার অধিকারিণী বলে আধুনিক চিকিৎসা ও শল্যবিজ্ঞানের সাহায্যে তাকে আবার বাঁচিয়ে তোলা হয়েছে। হৃদযন্ত্রটি অকেজো হয়ে যাওয়ায় সেটা বদল করে একেবারে পাকাপাকি যান্ত্রিক হৃদযন্ত্র বসিয়ে দেওয়া হয়েছে। দুটো চোখই নতুন, কিডনিও পাল্টাতে হয়েছে। তাছাড়া মস্তিষ্কের বার্ধক্য ঠেকাতে নিতে হয়েছে নানা রকম থেরাপি। তিনি 3 বার নোবেল পুরস্কার পেয়েছেন। নামডাকও প্রচন্ড, কিন্তু বাসবনলিনী একেবারে আটপৌরে মানুষ। আঁক কষেন, বিজ্ঞান চর্চা করেন, আবার নাতিপুতি নিয়ে দিব্যি ঘর সংসারও করেন। বলতে কি, তার নাতিরাও রীতিমতো বুড়ো। তবে নাতিদের নাতিরা আছে, তোষ্য পুত্রকন্যারা আছে। বাসবনলিনীর কি ঝামেলার অভাব? এই তো পাঁচুটা 3 দিন ধরে নাড়ু খাবো বলে জ্বালিয়ে মারছে। তাও অন্য কারো হাতে নাড়ু নয়, বাসবনলিনীর হাতের নাড়ু ছাড়া তার চলে না। পাঁচুর বয়স এই সবে 8। বাসবনলিনীর মেজ ছেলের, সেজু ছেলের, বড় ছেলের, ছোট ছেলে, সেজু ছেলে। কে যে কোন ছেলের কোন ছেলের কোন ছেলে, বা কোন মেয়ের কোন মেয়ের কোন মেয়ের মেয়ে, বা কোন ছেলের কোন মেয়ের কোন মেয়ে, সেসব হিসেব রাখা চারটিখানি কথা নয়। বাসবনলিনীর একটা গার্হস্থ্য কম্পিউটার আছে, তাতে সব তথ্য ভরা আছে। কে পাঁচু, কে হরি, কে গোপাল, কে তাদের বাপ মা, সব খবরই বাসবনলিনী চোখের পলকে জেনে নিতে পারেন। কাজে অসুবিধে নেই। তাছাড়া কে কোনটা খেতে ভালোবাসে, কোনটা পড়তে পছন্দ করে, কে একটু খুঁতখুঁতে, কে খোলামেলা, কে ভীতু, কে বা দুর্বল, কে পেটুক, কে ঝগড়ুটে, সবই কম্পিউটারের নখদর্পণে। কে যেন বলে উঠল, মা নাড়ু হয়ে গেছে, গরম খোপে ঢুকিয়ে দেব। কণ্ঠস্বরটি বলাই বাহুল্য মানুষের নয়, অটো নাড়ু মেশিনের। বাসবনলিনী বিরক্ত হয়ে মেশিনের দিকে চেয়ে বললেন, তোর বুদ্ধির বলিহারি যাই মুখ্যদা, নাড়ু গরম খোপে রাখলে 8 বাঁধবি কি করে শুনি? ভুল হয়ে গেছে মা। অত ভুল হলে চলে কি করে? দেখছিস তো বড় কাজ নিয়ে ব্যস্ত আছি। কাজ করিস কিন্তু বুদ্ধি খাটাস না। কেমন করলি নাড়ু, দেখি দে তো একটা। মেশিন থেকে একটা যান্ত্রিক হাত বেরিয়ে এলো, তাতে একটা নাড়ু। বাসবনলিনী তার গন্ধ শুকে বললেন, খারাপ নয়, চলবে, স্টোরেজে রেখে দে, তারপর সুইচ অফ করে দিয়ে একটু জিরিয়ে নে। আচ্ছা মা, বলে মেশিন চুপ করে গেল। খুব করে একটা কাশির শব্দ হয় বাসবনলিনী তাকালেন। তার স্বামী আশুবাবু সসংকোচে ঘরে ঢুকে এদিক ওদিক কি যেন খুঁজছেন। বাসবনলিনী চড়া সরে বললেন, আবার এই ঘরে ছোকছোক করছো কেন? একটু আগেই তো 1 বাটি রাবড়ি আর 4খানা মালপোয়া খেয়ে চাঁদে বেড়াতে গিয়েছিলে, ফিরে এলে কেন? আশুবাবুর বয়স এখন 191 বছর। একটু রোগা হলেও বেশ শক্ত সামর্থ্য চেহারা। ডায়াবেটিস থেকে শুরু করে অনেক রকম রোগ তার শরীরে। একটু খাই খাই বাতিক আছে, তারও 5 ক্লিনিক্যাল ডেথ হয়েছে। শরীরের অনেক যন্ত্রপাতি অকেজো হয়, বদলানো হয়েছে। তিনি বিরস মুখে বললেন, ছোকছোক করে কি সাধে? নতুন যে গ্ল্যাটন ট্যাবলেট খাচ্ছি তাতে ঘন্টায় ঘন্টায় খিদে পায়। চাঁদে গিয়ে একটু পায়চারি করতেই মারমার করে ফের খিদে হলো। সেখানে কলাইয়ের চপ আর ফুলুরির কাউন্টারটা আজ আবার বন্ধ। আন্ডারগ্রাউন্ড ক্যান্টিনে গিয়ে দেখি সিনথেটিক খাবার ছাড়া কিছুই নেই, তাই ফিরে এলুম। বাসবনলিনীর করুণা হলো। মক্ষুদাকে ডেকে বললেন, ওরে বাবুকে কয়েকখানা নাড়ু দে তো। নাড়ু পেয়ে আশুবাবু বিগলিত হাসি হাসলেন। 2খানা দুগালে পুড়ে চিবোতে চিবোতে আরামে চোখ বুজে এলো। বললেন, তোমার হাতের কলাইয়ের ডালের বড়ি কতদিন খাই না, আজ রাতে একটু বড়ির ঝাল হলে কেমন হয়? বাসবনলিনী বিরক্ত হয়ে আঁক কষতে কষতে একটা হাঁক দিলেন। ওরে ও খেদি, শুনতে পাচ্ছিস?
যাই মা বলে সাড়া দিয়ে একটা কালো বেটে মতো কলের মানবী এসে সামনে দাঁড়ালো। বাষ্পনলিনী বললেন, বাইরে কি বৃষ্টি হচ্ছে নাকি? খুব বৃষ্টি হচ্ছে মা, সৃষ্টি ভাসিয়ে নিচ্ছে। জানি, বুড়ো কর্তা রাতে বড়ির ঝাল খাবেন। যা গিয়ে খানিকটা কলার ডাল বেটে ভালো করে ফেটিয়ে রাখ, আমি 10 মিনিটের ভিতর আসছি। খেদি চলে গেল। আশুবাবু নাড়ু খেয়ে 1 গ্লাস জল পান করলেন। তারপর পেটে হাত বোলাতে বোলাতে বললেন, নাড়ুগুলো খাসা হয়েছে। বাষ্পনলিনী অঙ্কের খাতাটা বন্ধ করে উঠলেন। স্বামীর দিকে চেয়ে বললেন, ঘরে বসে থাকলে কেবল খাই খাই করবে, তার চেয়ে যাও না, একটু দক্ষিণ মেরু থেকে বেরিয়ে এসো। আশুবাবু মাথা নেড়ে বললেন, দক্ষিণ মেরুতে ভদ্রলোক যায় কখনো? কেন, কি হয়েছে? সেখানে সামিট মিটিং হবে বলে ঝাড়পোছ হচ্ছে, লোকেরা ভারী ব্যস্ত, খুব গাছ টাছ লাগানো হচ্ছে, মস্ত মস্ত হোটেল উঠছে। অত ভিড় আমার সয় না, তার চেয়ে বরং আলাস্কায় গিয়ে একটু মাছ ধরে আনি। তাই যাও, সন্ধ্যে 7টার মধ্যে ফিরে এসো, এখন দুপুর 1:30 বাজছে। হ্যাঁ গো হ্যাঁ, রাতে বড়ির ঝাল হবে, আমি কি আর দেরি করব? আশুবাবু বেরিয়ে গেলেন। বাষ্পনলিনী গিয়ে খেদির কাজ দেখলেন। ডাল বেশ মিহি করে বেটে ফেনিয়ে রেখেছে খেদি। বাষ্পনলিনী দেখে খুশি হয়ে বললেন, এবার অটো বড়ি মেশিন দিয়ে বড়িগুলো ভালো করে দে, যেন বেশ ডুমো ডুমো হয়। দিচ্ছি মা। বড়ি দেয়া হতে লাগলো। বাষ্পনলিনী জানলা খুলে দেখলেন, বাইরে সাংঘাতিক ঝড় বৃষ্টি হচ্ছে। বাষ্পনলিনীর ঘরের দেয়ালের একটা স্লাইডিং ডোর খুলে কাচের ঢাকনাওয়ালা বড়ি বেলুনটা বের করলেন। এটা তার নিজের আবিষ্কার। বড়ির ট্রেটা বেলুনের ঢাকনা খুলে তার মধ্যে বসিয়ে ফের ঢাকনা এঁটে দিলেন। তারপর দরজা খুলে চাকাওয়ালা বড়ি বেলুনটাকে বাইরে ঠেলে একটা হাতল টেনে দিলেন। বড়ি বেলুন দিব্যি গড়গড় করে গড়িয়ে উঠোনে গিয়ে দাঁড়ালো। তারপর ধীরে ধীরে শূন্যে উঠে ক্রমে দৃষ্টির বাইরে হারিয়ে গেল। মাইল 5 ওপরে গিয়ে বড়ি বেলুন স্থির হয়ে ভাসবে, ঢাকনা আপনা থেকে খুলে যাবে, চড়া রোদে বড়িগুলো 2-3 ঘন্টার মধ্যে শুকিয়ে মুচমুচে হয়ে যাবে। না শুকলে বড়ি বেলুনের ম্যাগনিফায়ার রোদের তাপকে প্রয়োজন মতো 10 বা 20 গুণ বাড়িয়ে দেবে। 5 মাইল উপরে কাকপক্ষীর উৎপাত নেই ঠিকই, তবে আন্তর্মহাদেশীয় নানা উড়ুক্কুযানের হামলা আছে। তাদের ধাক্কায় বড়ি বেলুন বেশ কয়েকবার ঘায়েল হয়েছে। তাই এখন বড়ি বেলুনে একটা পাহারাদার কম্পিউটার বসিয়ে দিয়েছে বাষ্পনলিনী। উড়ুক্কুযান দেখলেই সাত করে প্রয়োজন মতো ডাইনে বায়ে বা উপরে নিচে সরে যায়। বৃষ্টিটা খুব তেজের সঙ্গেই হচ্ছে বটে। এরকম আবহাওয়ায় বাষ্পনলিনীর বাড়ি থেকে বেরোতে ইচ্ছে করে না। জানালার ধারে বসে কেবল অঙ্ক কষতে ইচ্ছে করে, কিন্তু বাজারে একটু না গেলেই নয়। অবশ্য ঘর থেকে অর্ডার দিলে বাড়িতেই সব পৌঁছে যাবে, কিন্তু বাষ্পনলিনী নিজের হাতে বেছে গুছে শাকপাতা কিনতে ভালোবাসে। নিজে না কিনলে পছন্দসই জিনিস পাওয়া যায় না। বেরোবার জন্য তৈরি হতে বাষ্পনলিনীর 1 মিনিট লাগলো। একটা বাবল শুধু পরে নিলেন। জিনিসটা কাচের মতোই স্বচ্ছ, তবে এত হালকা যে গায়ে কিছু আছে বলে মনে হয় না। আসলে এই বাবল বা বুদবুদ গায়ের সঙ্গে সেটেও থাকে না, চারদিকে শুধু ডিমের খোলার মতো ঘিরে থাকে, গায়ে এক ফোঁটা জল বা বাতাসের ঝাপটা লাগতে দেয় না। বুদবুদ বন্দী হয়ে বাষ্পনলিনী বেরিয়ে পড়লেন। ইচ্ছে করলে গাড়ি নিতে পারতেন, তার গ্যারেজে রকমারি গাড়ি আর উড়ুক্কুযান আছে, কিন্তু হাঁটতে ভালোবাসেন বলে বাষ্পনলিনী কদাচিৎ গাড়ি নেন। রাস্তায় অবশ্য যানবাহনের অভাব নেই, পেট্রোল বা কয়লা তো বহুকাল আগেই ফুরিয়ে গেছে। তাই আজকাল গাড়ি চলে নানা রকম শুকনো জ্বালানিতে। এসব জ্বালানি ছোট ছোট ট্যাবলেট বা বড়ির আকারে কিনতে পাওয়া যায়। কোন রকম ধোয়া বা গন্ধ নেই, শব্দ হয় না। যাতায়াতের জন্য আছে চলন্ত ফুটপাত। আজকাল এরকম জুতো বেরিয়েছে যেগুলো পায়ে দিলে জুতো নিজেই হাঁটতে থাকে, যে পড়েছে তাকে আর কষ্ট করে হাঁটতে হয় না। তবে বাষ্পনলিনী এরকম আধুনিক জিনিস পছন্দ করেন না। তিনি পায়ে হাঁটা পথ ধরে বাজারে এসে পৌঁছলেন। বাজার বলতে বাগান। বিশাল তাপ নিয়ন্ত্রিত হলঘরে মাটিতে এবং শূন্যে হাজারো রকমের সবজির চাষ। ক্রেতারা গাছ থেকেই যে যার পছন্দ মতো আলু, কুমড়ো, পটল তুলে নিচ্ছে। শূন্যে ঝুলন্ত র্যাকে আলুর গাছ। এসব আলুর জন্য মাটির দরকারই হয় না। শূন্যেই নানা প্রক্রিয়ায় গাছকে ফলন্ত করা হয়। গাছের নিচে চমৎকার আলু থোকা থোকা ফলে আছে। বাষ্পনলিনী কিছু আলু কিনলেন, বেগুন, পটল, ফুলকপিও নিলেন। আজকাল সব ঋতুতেই সব রকম সবজি হয়, কোনো বাধা নেই। বাজারের ফটকেই ছোট ছোট ট্রলি সাজানো আছে, তাতে বোঝা তুলে দিয়ে কনসোলের মধ্যে নাম আর ঠিকানাটা একবার বলে দিলেই
ট্রলি আপনা থেকেই গিয়ে বাড়িতে জিনিস পৌঁছে দিয়ে আসে। বাসবনলিনীও বোঝাটা একটা ট্রলি মারফত বাড়িতে পাঠিয়ে দিলেন। তারপর মেঘের উপর একটু হেঁটে বেড়ানোর ইচ্ছে তার হলো। কোনো অসুবিধা নেই, উড়ন্ত পিরিচ সব জায়গাতেই মজুদ। তিনি সবজি বাজারের বাইরে উড়ন্ত পিরিচের গ্যারেজে ঢুকে একটা পিরিচ ভাড়া নিলেন। 5 ফুট ব্যাসার্ধের পিরিচটা খুবই মজবুত জিনিসে তৈরি। তাছাড়া একখানা আরামদায়ক চেয়ার আছে, কিছু খাদ্য পানীয়ের একখানা ছোট আলমারি আছে, আর আছে একজোড়া হাওয়াই চপ্পল। এই চপ্পল পরে আকাশে দিব্যি হেঁটে বেড়ানো যায়। বুদবুদ সমেত বাসবনলিনী পিরিচে চেপে বসলেন। পিরিচ একটা দ্রুতগামী লিফটের মতোই ওপরে উঠতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই ঘন মেঘের স্তর ভেদ করে বাসবনলিনী রৌদ্রোজ্জ্বল আকাশে উঠে এলেন। চারদিকে কোপানো মাটির মতো মেঘ। আশেপাশে অনেক পিরিচ ভেসে বেড়াচ্ছে, তাতে নানা ধরনের মানুষ। তাছাড়া বড় বড় উড়ন্ত কার্পেট দঙ্গল বেঁধে কোনো পরিবার পিকনিকও করছে। প্রচুর লোক, ওপরে নিচে সর্বত্র। মেঘের উপর ক্লাউড স্কিও করছে কেউ কেউ। হাওয়াই বুট পরে শূন্যে ফুটবল খেলছে কিছু যুবক। কয়েকজন যুবতী ভাসমান ফুচকালার কাছ থেকে ফুচকা কিনে খাচ্ছে। পিরিচটা নিয়ে একটু এদিক ওদিক ঘুরে বাসবনলিনী তার বড়ি বেলুনের কাছে এলেন। বড়িগুলো প্রায় শুকিয়ে এসেছে, আর ঘণ্টাখানেকের মধ্যেই হয়ে যাবে। হাওয়াই চপ্পল পরে নামতে যাবেন, এমন সময় ঠিক কুমড়ো আকৃতির এক উড়ুক্কু গাড়ি তার সামনে থেমে গেল। জানলা দিয়ে মুখ বের করে একটা ছোকরা হাসি মুখে বলে উঠল, কি গো ঠাকুমা, এখানে কি হচ্ছে? বড়ি রোদে দিয়েছ নাকি? ছোকরা আর কেউ নয়, গদাধর ভট্টাচার্যের ডান পিঠের ছেলে রেমো। রেমোর জ্বালায় বাসবনলিনীর একসময় ঘুম ছিল না চোখে। গাছের আম, জাম, কাঁঠাল কিচ্ছু রাখা যেত না রেমোর জন্য। বিচ্ছুরা চুরিও করতো নানা কায়দায়। একখানা লেজার গান দিয়ে টপাটপ পেড়ে ফেলতো ফল পাকুড়। তারপর একটা খুদে পুতুলের মতো রোবটকে বাগানের দেয়াল টপকে ঢুকিয়ে দিত। ফল কুড়িয়ে নিয়ে চলে আসতে রোবটের কোনো অসুবিধাই হতো না। এই বড়ি বেলুনে রোদে দেয়া আচার, আমসত্ত্ব কম চুরি করেনি রেমো। তাই তাকে দেখে বাসবনলিনী একটু শঙ্কিত হয়ে বললেন, আজ রাতে বড়ির ঝাল রাঁধবো, তোকে একটু পাঠিয়ে দেবো ক্ষণ। রেমো একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, রাতের খাওয়া আজ যে কোথায় জুটবে কে জানে। কেন রে, কি হলো? আর বলো কেন, গত 1 মাস ধরে বৃহস্পতির চারদিকে ঘুরপাক খেতে হয়েছে। আজ সবে ফিরছি। ফিরতে ফিরতেই রেডিওতে বদলির অর্ডার এলো। আজই ইউরেনাসে রওনা দিতে হবে। সেখানে রোবটেরা নেমে মানুষের থাকার মতো ঘরবাড়ি তৈরি করেছিল। শুনছি সেসব রোবটদের কয়েকজন নাকি এখন ভারী বেয়াড়াপনা শুরু করেছে, মানুষের কথা শুনছে না। কয়েকটা রোবট পালিয়ে গিয়ে বিপ্লবীর দল গড়েছে। বাসবনলিনী দেবী চোখ কপালে তুলে বললেন, বলিস কি, এ তো সর্বনেশে কাণ্ড। রেমো একটু হেসে বলল, তোমরা পুরোনো আমলের লোক ঠাকুমা, এ যুগের কোনো খবরই রাখো না। তবে ভালোর জন্যই বলে রাখি, রোবটদের ঘরের কাজে বেশি লাগিও না। খাবারে দাবারে বিষ-টিষও মিশিয়ে দিতে পারে। একদম বিশ্বাস নেই এদের। শুনে বাসবনলিনীর বুক ধড়ফড় করতে লাগলো। হৃৎপিণ্ডটা কলের না হলে তিনি বুঝি হার্ট ফেলই করতেন। কোন রকমে সামলে নিয়ে বললেন, তা এসব কাণ্ড হচ্ছে কই? মুখ পোড়ারা খবরের কাগজে তো কিছু লেখে না। রেমো হেসে কুটিপাটি হয়ে বললে, তুমি সত্যি আদ্যিকালের বদ্যিবুড়ি হয়ে গেছো ঠাকুমা। বলি, খবর কাগজে খবর লেখে আর ছাপে কারা তা জানো? অটো মেশিনের পাল্লায় পড়ে সবই তো যন্ত্র মগজের কবজায় চলে গেছে। তা তারা কি রোবটদের দুষ্টুমির কথা ছাপবে? সবই তো জ্ঞাতি ভাই, তলায় তলায় সকলের ষাট। এমনকি রোবটরা তো রোবট ল্যান্ডও দাবি করে বসেছে। ধর্মঘট, আইন অমান্যের হুমকি দিচ্ছে। এসব শোনোনি? না বাছা, শুনিনি। আপন মনে বসে বসে আঁক কষি, অত শত খবর তো কেউ বলেও নি। যাই ঠাকুমা, মা বাবার সঙ্গে একটু দেখা করে ইউরেনাসে রওনা দিব, সময় বেশি নেই। রেমো চলে যাওয়ার পর বাসবনলিনী হাওয়াই চপ্পল পরে একটু শূন্যে পায়চারি করলেন। বাতাস এখানে বড্ড পাতলা, শ্বাসের কষ্ট হয়। তাই বাসবনলিনী অক্সিজেনের রুমাল মাঝে মাঝে নাকে চেপে ধরছিলেন। কোনো দুষ্টু ছেলে যেন একটা কুকুরকে হাওয়াই জুতো পরিয়ে আকাশে ছেড়ে দিয়েছে। সেটা ঘেউ ঘেউ করে পরিত্রাহী চেঁচাতে চেঁচাতে কাছ দিয়েই ছুটে গেল। আজকাল আকাশেও খুব একটা শান্তি নেই। কিন্তু রোবটদের কথায় বাসবনলিনীর দুশ্চিন্তা বেড়ে গেছে। মনে স্বস্তি পাচ্ছেন না। মোক্ষদা, খেদি, পেচি, রোহিণী, মদনা, যামিনী এরকম অনেকগুলি রোবট কাজের লোক আছে বাসবনলিনীর। তার উপর রোবট গয়লা, রোবট ধোপা, রোবট নাপিত, রোবট ফেরিয়ালেরও তো অভাব নেই।
এদের যদি বিশ্বাস না করা চলে তবে তো ভীষণ বিপদ। তার উপর আছে রোবট ডাক্তার, রোবট নার্স। বাসবনলিনী খুবই দুশ্চিন্তায় পড়ে পিরিচে উঠে নিজের বাড়িতে ফিরে এলেন। এসে দেখেন আশুবাবু গঙ্গারামকে হিন্দিতে বকাঝকা করছেন। গঙ্গারাম নাকি বাগান কোপানোর কাজে ফাঁকি দিয়ে বসে বসে বিড়ি টানছিল। আশুবাবু খুব তেজি গলায় বলছিলেন, ফের কবি বিড়ি ফুকেগা তো কান পকড়কে ऐसा মোচড় দেগা যে আক্কেল একদম গুড়ুম হয়ে যায়গা, বুঝেছিস? গঙ্গারাম একটু বোকা গোছের রোবট। তার কাজ বাগানের মাটি কুপিয়ে চৌকস করা। রোবটরা কখনো বিড়ি টিড়ি খায় না। ওদের এতকাল কোনো নেশা টেশা ছিল না। বাসবনলিনী আশুবাবুকে ইশারায় আড়ালে ডেকে বললেন, শোনো, এখন চাকর বাকরদের উপর অত হম্বিতম্বি করো না, দিনকাল পাল্টে গেছে। আশুবাবু খুব রেগে গিয়ে বললেন, কি আস্পর্ধা দেখো, কাজে ফাঁকি দিয়ে বিড়ি খাচ্ছে, এতটা বাড়াবাড়ি কি সহ্য করা যায়? বাসবনলিনী চাপা গলায় বললেন, আস্তে বলো তো, শুনতে পাবে। বলি, রোবটটা যে দল বেঁধে বিপ্লব টিপ্লব কি সব শুরু করেছে তা শুনেছ? আশুবাবু একটু বিস্মিত না হয়ে বললেন, শুনবো না কেন, খুব শুনেছি। চতুর্দিকে স্যাবোটাজ করা শুরু করেছে ব্যাটারা। আশকারা পেয়ে এমন মাথায় উঠেছে, এখন রোবট ল্যান্ড চাইছে। এরপর হয়তো আমাদের দিয়ে কাজের লোকদের কাজ করাতে চাইবে। বাসবনলিনী ভীত গলায় বললেন, সব জেনেও গঙ্গারামের উপর চোটপাট করছিলে। ও যদি ওর জাত ভাইদের বলে দেয়, তাহলে কি তারা তোমাকে আস্ত রাখবে? আশুবাবু একগাল হেসে বললেন, অত সোজা নয়, আমার কাছে তার ওষুধ আছে। কি ওষুধ? আছে, আমার ডার্ক রুমে লুকিয়ে রেখেছি। রোবটটা যে দুষ্টুমি শুরু করবে একদিন, তা আমি অনেক আগেই বুঝতে পেরেছিলাম। সেই জন্য গোপনে বহুকাল ধরে ওষুধ বের করার চেষ্টা করেছি। এতদিনে ফল ফলেছে। বলো কি, চলো তো, তোমার ওষুধটা দেখব। দেখাবো, কিন্তু 5 স্ক্যান করতে পারবে না। তোমরা তো পেটে কথা রাখতে পারো না। না গো না, বিশ্বাস করেই দেখো। আশুবাবু বাসবনলিনীকে নিয়ে মাটির তলা একটা গুপ্ত কক্ষে এসে ঢুকলেন। ঘরে যন্ত্রপাতি প্রায় কিছুই নেই, শুধু একটা কালো বাক্স। একটা লাল আলোর ডুম জ্বলছে। একটা টুল দেখিয়ে আশুবাবু বাসবনলিনীকে বললেন, বসো, যা দেখাবো তা তোমার বিশ্বাস হবে না। তার চেয়ে বড় কথা, ভয়টাই পেতে পারো। জিনিসটা কি? দেখলেই বুঝবে। এই বলে আশুবাবু কালো বাক্সটার গায়ে একটা হাতল ঘোরাতে লাগলেন, আর মুখে নানা কিম্ভূত শব্দ উচ্চারণ করতে লাগলেন। ও ফট, ও ফট, প্রেত প্রসিদ প্রেতেন পরিপূরত জগৎ জগৎসার প্রেতায়া ইত্যাদি। বাসবনলিনী দেখলেন কালো বাক্সটার গায়ে একটা ছোট্ট ফুটো দিয়ে কালো ধোয়ার মতো কি একটু বেরিয়ে এসে বাতাসে জমাট বাঁধতে লাগলো। তারপর চোখের পলকে সেটা একটা ঝুল কালো রোগা শুটকো মানুষের চেহারা ধরে সামনে দাঁড়ালো। বাসবনলিনী আঁতকে উঠে বললেন, ও মা গো, এ আবার কে? আশুবাবু হো হো করে হেসে বললেন, এদের কথা আমরা এতকাল ভুলেই মেরে দিয়েছিলাম গো। বহুকাল আগের দিন নিয়ে চর্চা হতো, আজকাল বিজ্ঞানের ঠেলায় সব আউট হয়ে গিয়েছিল। কিন্তু লোকটা আসলে কে? এ কথার জবাব দিল কালো লোকটাই। কান এটো করা হাসি হেসে খোনাস্বরে বলল, আগে আমি হলাম গো ভূত, একেবারে নির্জলা খাঁটি ভূত। বহুকাল ধরে দেখা সাক্ষাতের চেষ্টা করছিলাম, হচ্ছিল না। তা আগে এবারে বাবুর দয়া হয়ে গেল। শুনে বাসবনলিনী গো গো করে অজ্ঞান হলেন। তারপর জ্ঞান ফিরে এলে অবিশ্বাসের চোখে চেয়ে রইলেন। ভূতটা তখনও দাঁড়িয়ে। আশুবাবু একখানা তালপাতার পাখায় বাসবনলিনীকে বাতাস দিতে দিতে বললেন, আর ভয় নেই গিন্নি, ভূতেরা কথা দিয়েছে বিজ্ঞানের কুফল দূর করার জন্য জান লড়িয়ে দেবে। রোবটদের ঢিট করবে ওরাই। কেলে ভূতটা সঙ্গে সঙ্গে মাথা নেড়ে বলল, আগে একেবারে বাচ্চাধনদের পেটের কথা টেনে বের করে আনবো মাঠান, কোনো চিন্তা করবেন না। বাসবনলিনী এবার আর ভয় পেলেন না। খুব নিশ্চিন্ত হয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বেঁচে থাকো বাবারা। আপনারা শুনছিলেন গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2। আমাদের আজকের নিবেদন ছিল শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প ভূতের ভবিষ্যৎ। আমরা নিয়মিতভাবে ছোট গল্প দিয়ে যাচ্ছি। আপনারা যারা চ্যানেলে প্রথমবার মতো আছেন, সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিজে বই পড়বেন, ভালো থাকবেন, আশেপাশে মানুষদেরকে ভালো রাখার চেষ্টা করবেন। টাটা।